আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার দিন অনেক ভালো যাচ্ছে। আহ, যদিও জানি না বাংলাদেশ আর ইউএসএ খেলাটা আপনারা দেখেছেন কিনা। যদি দেখে থাকেন, আপনাদের এখনকার সময় এই মুহূর্তে আপনারা কতটুকু ভালো আছেন, কতটুকু বিব্রত বোধ করছেন না, এটা আসলে আমার ধারণার বাইরে। আমি অনেক বিব্রত বোধ করছি। খারাপ লাগা তো পরের কথা, আমি বিব্রত বোধ করছি যে মানে ক্রিকেট পরাশক্তি বা ক্রিকেটীয় কান্ট্রিগুলোর মধ্যে নতুন কোনো দেশ আসলেই বাংলা কোনো কথা নাই বার্তা নাই, বাংলাদেশকে আগে হারায় নাই। এখন কানাডা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এরা তো হারিয়েছেই। নেপাল, মানে যারা যারা পেয়েছে আমাদের মোটামুটি সবাই আমাদেরকে হারিয়েছে একবার একবার করে। বাকি ছিল ইউএসএ। ইউএসএর সাথে আগে কখনো ক্রিকেট খেলে নেয় বাংলাদেশ, আবার খেলতেও পারে, আমি জানি না, আসলে প্রবাবলি খেলেনি। তো ইউএসএর সাথে আমার জানা মতে এটাই হচ্ছে প্রথম সাক্ষাৎ, আর প্রথম সাক্ষাতে মোটামুটি আমাদেরকে একদম সুন্দর ধুয়ে দিয়েছে। তো আমি আমি বেসিক্যালি কিছু কিছু ব্যাপার নিয়ে, কিছু ব্যাপার আমার কাছে একটু খটকা লেগেছে, ওই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। আমি একমাত্র এক্সেপ্ট বাংলাদেশ ছাড়া আমি অন্য প্রতিটা দেশকে ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপকে যতটুকু গুরুত্ব দিতে দেখি, একমাত্র বাংলাদেশ দলটাকে আমি কখনো গুরুত্ব দিতে দেখলাম না বিশ্বকাপকে। বুঝছেন? এখন ফেক কনফিডেন্স হোক বা কনফিডেন্স হোক, একটা ওয়ার্ল্ড কাপের আগে এটা খুবই প্রয়োজন। অনেকেই বলে যে এর আগে একটা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ডেকে এনেছিল। এখন সবাই বলছিল যে এটা একটা ফেক কনফিডেন্স ছিল, অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি, নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছি। অ্যান্ড ফেক কনফিডেন্স হলো, দ্যাট ওয়াজ কনফিডেন্স। আর যেটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা বড় এক্সামের আগে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ একটা খুবই সিরিয়াস একটা টুর্নামেন্ট। এটা কোনো বায়োল্যাটারাল সিরিজ না, এটা ওয়ার্ল্ড কাপ, এটা একটা সিরিয়াস টুর্নামেন্ট। এখন প্রত্যেকটা খেলোয়াড়ের মস্তিষ্কে যদি কোনো সাইকোলজিস্ট বাংলাদেশ দলের সাথে থেকে থাকে, এটা তাদের মাথার মধ্যে আসলে ইনস্টল করে দেওয়া উচিত। তারা ইনস্টল আসলে করেন কিনা আসলে এটা আমি সন্দেহ। কজ ইনস্টল যদি করেই থাকতেন, তাহলে লিটন দাসের এমন ভয়াবহ অবস্থা, এতটা ভয়াবহ অবস্থা, তারপরেও এই ধরনের তাকে নিয়ে দলের মধ্যে তাকে ইনক্লুড করে এই ফান করার কোনো আসলে মানে দেখি না আমি। আজকেও দেখেন তার ফুটওয়ার্কে অনেক ঝামেলা ছিল। ইভেন একটা বল উনি খোঁচা মারতে গিয়ে একদম ইজি ক্যাচ, সেটা মিস করেছে উইকেট কিপার মোনাক প্যাটেল। তো ওই লাইফটা পাওয়ার পরেও লিটন দাস রান করেছে। 15 বলে 14, একটা টি-20-তে তার রান, তার স্ট্রাইক রেট 93.33। তো তারপরেও তাকে ইনক্লুড করা হয়েছে ইনফর্ম তানজিদ তামিম থাকার পরেও। এখন দেখেন তানজিদ তামিমকে ড্রপ করছে লিটন দাসকে ফর্মে ফেরানোর জন্য, ইনফর্ম তানজিদ তামিমকে। এরপরে কি করবে? লিটন দাস আবার ফেইলিয়ার হবে, তখন তারা হুট করে তানজিদ তামিমকে নামাই দিবে, তানজিদ তামিম ফেল করবে, বলবে তানজিদ তামিমের দোষ, তানজিদ তামিম কেন নিজেকে প্রমাণ করতে পারলেন না। এর আগে আনামুল হক বিজয়ের সাথে কিন্তু সেম ঘটনাটাই ঘটেছে। তাকে হুট করে একটা ম্যাচে নামানো হচ্ছে, ওইরকম রান করতে পারছে না, পরে 3, 4, 5, 6, 7, 8 ম্যাচ সে দলের সাথে নাই, মানে একাদশে নাই, সে বাদ। এভাবেই মোটামুটি আনামুল হকের ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, পাশাপাশি আমরা যারা বাংলাদেশি আছি আমরাও বিধ্বস্ত হয়েছি, বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এটা বেসিক্যালি যখন অর্থের সাথে বা টাকার সাথে বাংলাদেশের ক্রিকেটকে কিছু মানুষ মিলিয়ে ফেলছে, তখন তারা আমাদের যে সম্মানের একটা জায়গা, আমাদের যে ফিলিংসের একটা জায়গা, সেই ফিলিংসের জায়গাটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তেমন ভাবে তানজিদ তামিমের কনফিডেন্সের লেভেলটাও হয়তো ডিস্ট্রয় হয়ে যাবে। এরপর শান্ত, আসলে শান্ত দুর্দান্ত লেভেলের একটা ব্যাটার, সেখানে কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় তার ব্যাটিং টেকনিকের দিকে তার একটু নজর দেওয়া উচিত। তার ব্যাটিং এর উপর বেস করে তার কিন্তু ক্যাপ্টেন্সিতেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু গরমিল দেখা যাচ্ছে তার ক্যাপ্টেন্সির মধ্যেও। রিসেন্টলি একটা ইস্যু শেয়ার হয়েছিল, সেটা হচ্ছে সাইফুদ্দিন যে বাদ পড়েছে। এর আগে সাইফুদ্দিন নরমালি দেখতাম স্ট্যাম্পে ইয়র্কার করে, লাস্ট গেম জিম্বাবুয়ের এগেনস্টে তাকে দেখলাম ওয়াইড ইয়র্কার করতে। এটা নিয়ে বেশ কিছু সমালোচনা হয়েছে, সে কেন ওয়াইড ইয়র্কার করেছে। এখন এটা পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম যে উনি ওয়াইড ইয়র্কার গুলো করেছিলেন এজন্যই যে ক্যাপ্টেন তাকে বলেছিলেন যেন ওয়াইড ইয়র্কার উনি করেন। ওয়াইড ইয়র্কার করতে গিয়ে ব্যাটারদের কাছে প্রেডিক্টেবল হয়ে গিয়েছিলেন, এরপরে উনি অনেক রান খরচ করে ফেলেছিলেন। দেখেন ওয়াইড ইয়র্কার যখন খুবই কুইক থাকে, তখন ব্যাটারের সেটা ফেস করা কিন্তু ডিফিকাল্ট হয়। কিন্তু ওয়াইড ইয়র্কার যদি একটু স্লোয়ার হয়, আই মিন 130, 132, 133 গতির যদি ওয়াইড ইয়র্কার আসে, ব্যাটাররা কিন্তু সেটা কিন্তু প্রেডিক্ট করে আগে থেকেই, যে এটা আমি আর একটু ব্যাক ফুটে গিয়ে আমি খেলবো, না আমি আর একটু ফ্রন্ট ফুটে গিয়ে খেলবো, এটা ব্যাটার আগে থেকে প্রেডিক্ট করতে পারে। অ্যাজ লাইক দ্যাট
আজকে মুস্তাফিজের ক্ষেত্রে সেটা হয়েছে। মুস্তাফিজকে দেখলাম 19 নম্বর ওভারে যখন বল করতে আসলো কনসিস্টেন্টলি ওয়াইড ইয়র্কার করছে, ব্যাটার কিন্তু প্রেডিক্ট করে ফেলেছিল, ওই প্রেডিকশনের উপর বেস করে কিন্তু কোরি অ্যান্ডারসন কিন্তু একটা 6 মেরে দেয় যখন তাদের রানটা একদম ক্লোজ হয়ে যায়। তো আমার মনে হয় ক্যাপ্টেন্সিতেও তার ব্যাটিং এর সাথে সাথে তার ক্যাপ্টেন্সির উপরও প্রভাব পড়ছে শান্ত, ডেফিনেটলি নো ডাউট। এছাড়া শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ইন্টারন্যাশনাল ফিল্ডার, সে এমন একটা ক্যাচ মিস করেছে এটা চোখে লাগার মতো, ওইটা মানে ওই ধরনের ক্যাচ অ্যাকচুয়ালি মানে একসেপ্টেবল না, সে যে মিস করেছে, তো এটাও দৃষ্টিকটু লেগেছে। এখন একটা ক্রিকেটারকে ফর্মে ফেরাতে গিয়ে তানজিদ তামিমের মতন একটা প্রতিভাবান ব্যাটার, যে জেনুইন টি-20 ব্যাটার, সেই ব্যাটারকে ডিস্ট্রয় করা হচ্ছে। সৌম্য সরকারের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি মনে করি সৌম্য সরকার 13 বলে 20 করেছে, হয়তো সে ক্রিজে থাকলে অনেক রান হতো, ভালো একটা স্কোর হতো। সৌম্য সরকার যেদিন খেলবে খেলে দেবে, সৌম্য সরকারকে নিয়ে নাড়াচাড়া না করাটাই বেটার। ওয়ার্ল্ড কাপকে ওয়ার্ল্ড কাপের মতোই দেখা দরকার। তো তৌহিদ হৃদয়ের প্রতিও আমার কোনো অভিযোগ নেই। ওকে, এখন সাকিবের ব্যাটিংটা নিয়ে আমার অনেক কোয়েশ্চেন আছে। এখন দেখেন সাকিবকে খেলালে জাস্ট বোলার হিসাবে যেন খেলানো হয়, তাকে যেন তার উপরে যেন ব্যাটিং এর চাহিদাটা না চাওয়া হয়, সে যেন জাস্ট বোলার হিসাবেই খেলে, তার ব্যাটিং পজিশনটা যেন আল্লাহর ওয়াস্তে 7, 8, 9 এর মধ্যে যেন রাখা হয়। কজ তার চোখের যে অবস্থা, তার যে মাথার যে পজিশন, এইটা এইটা ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ব্যাটিংটাকে ক্ষতিগ্রস্ত করছে। এইদিকে কিন্তু একটু কনসার্ন দেওয়া উচিত। ইউএস এর সাথে হেরেছি, আমাদের তো লজ্জা শরম নাই, আমরা হারবই। এরপরে আরো যত, এবারে যদি আমাদের কপাল ভালো যে উগান্ডার সাথে আমাদের ওয়ার্ল্ড কাপে ম্যাচ নাই, আমার ধারণা যদি উগান্ডার সাথে ম্যাচ থাকতো আমরা হেরে বসতাম। বুঝতে হবে যে ইউএস এর আজকের পিচে খেলা হলো যেটা দেখলাম বেশ স্লো, বল একটু পরে পরে আসছে, এবং বাউন্ডারি যে সীমানাটাও কিন্তু বেশ বড়, চাইলেই কিন্তু 6 মারা কিন্তু এখানে এতটা সোজা না। মাসেল পাওয়ার যাদের আছে তারা কিন্তু ভালো ছক্কা মারতে পেরেছে, যেটা মাহমুদুল্লাহ রিয়াদ করেছে। মাসেল পাওয়ার, এখানে মাসেল পাওয়ার অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের যারা আসলে কর্তারা আছেন তারা আসলে মাসেল পাওয়ার বা দিকে তাদের কোনো কনসার্ন নেই। বোলিং এর কথা কি বলবো, বাংলাদেশ দলের বোলিং এর কথা আসলে আহামরি তেমন কিছু বলার নেই। সাকিব 3 ওভারে 16 দিয়েছে, কেন সাকিব পরবর্তীতে তার একটা ওভার কেন তাকে ইউজ করা হলো না, এটা আমার আসলে বোধগম্য না। রিশাদ 2 ওভারে 16, একটা ওভারে ঠিক আছে সে রান লিক করেছে, এরপরে সে কেন আর বোলিং আসেনি সেটাও আমার বোধগম্য না। মাহাদি হাসান 4 ওভারে 27। আচ্ছা মাহাদি মানে কি এমনটা করছে মাহাদি যে মাহাদির উপর এত ডিপেন্ড করতে হবে? চিন্তা করেন, আমরা যাকে মেকশিফট ওপেনার বানিয়েছিলাম মেহেদী হাসান মিরাজ, সেই মেকশিফট ওপেনার এখন দলে নাই। আচ্ছা সে মেকশিফট হয়ে কি দলের কি ক্ষতিটা করেছিল যে সে মেকশিফট ওপেনিং করেছে, মেকশিফট 3 নম্বরে খেলেছে, মেকশিফট 4 নম্বরে খেলেছে, সে কি এমন ক্ষতিটা করেছিল যে সে যার জন্য সে দল থেকে বাদ পড়ে গিয়েছে? তার কি এমন পারফরমেন্সটা খারাপ ছিল যে তার যার জন্য সে টি-20 দল থেকে বাদ পড়ে গিয়েছে? তার থেকে কি মাহাদি হাসান কি অনেক বেটার পারফরমেন্স করেছে রিসেন্ট শ্রীলঙ্কা সিরিজে বা রিসেন্ট যেসব গেমগুলো হয়েছে, ম্যাচগুলো হয়েছে, সেখানে কি মাহাদির কি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স ছিল যার জন্য সে মেহেদিকে টপকে চলে আসছে? এর আগে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজে যখন সিরিজ হয়েছে সেখানে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত লেভেলে বল করেছিলেন। বাংলাদেশ কি এই ধরনের অ্যানালাইসিস গুলো করে? মানে পাস্ট হিস্ট্রি যেগুলো ছিল এগুলো নিয়ে কি তাদেরকে কোনো অ্যানালাইজ করার প্রয়োজন আছে যে ওই কন্ডিশনে আমার কোন বোলারটা বেটার সার্ভিস দিবে? আমি আসলে জানি না বাংলাদেশ কতটুকু মেহেদী হাসান মিরাজকে মিস করবে বা কতটুকু সাইফুদ্দিনকে মিস করবে, বা এই যে মানে এই যে যা মন চায় তাই, যা খুশি তাই, যা ইচ্ছা তাই করছি, এই ব্যাপারগুলো কতটুকু বাংলাদেশকে ভোগাবে বাংলাদেশ আমি আসলে জানি না। বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার সাথে হোপ ফর দ্য বেস্ট, কতটা কম ব্যবধানে হারতে পারে এখন আমার সেটাই আশা। শ্রীলঙ্কার সাথে কতটা কম ব্যবধানে হারতে পারে সেটাই আমার ইচ্ছা। কজ হচ্ছে যে শ্রীলঙ্কা আমাদের রাইভাল টিম, শ্রীলঙ্কাকে আমরা হারাবো। প্লিজ এইসব ড্রিম, এইসব স্বপ্ন দেখা বন্ধ করেন। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপের ধারে কাছে আমরা নাই। বাংলাদেশের একমাত্র দেখেন আর একটা জিনিস, বাংলাদেশ যখন ব্যাটিং এ গেল আমরা জানি যে আমরা দেখেছি যে রিশাদের হাতে কি লেভেলের পাওয়ার আছে। কেন মানে রিশাদের পজিশনটা আর একটু উপরে আসে না? যদিও জাকের তেমন খারাপ করেনি, তার হাতে তেমন সময় ছিল না, যথেষ্ট ভালো করেছে। তো আমি রিশাদের কথাটা কেন উপরে বললাম, দেখেন যারা এর আগে টপ অর্ডারে মোটামুটি এসছে, যে সাকিব আল হাসান সাহেব, উনি যে 12 বলে 6 রান করলেন, কতটুকু উপকার হলো। তারপরে আমাদের যে শান্ত, আমাদের যে ক্যাপ্টেন সাহেব, উনি যখন 3 নম্বরে আসলেন 11 বলে 3 করলেন, এটা কতটুকু উপকার করলো। আমার পরে যে স্লগ হিটার রয়েছে মাহাদি, নাকি অনেক বড় স্লগ হিটার, ব্যাটিং আসতে পারলেন না। ঋষাদ দুর্দান্ত লেভেল একটা ব্যাটার, তাকে ওইভাবে ইউজ করা হলো না। দেখেন ঋষাদকে না ব্যাটিং এ ঠিক মতো ইউজ করছে বাংলাদেশ ক্রিকেট দল, না বোলিং এ ইউজ করছে, কোনো জায়গায় প্রপারলি ইউজ করছে না। মানে যাদের প্রতিভা রয়েছে, যাদের দ্বারা আসলে আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেটটা উপকৃত হবে, তাদেরকে মোটেও ইনক্লুড করা হচ্ছে না। এখন বাংলাদেশ দলের এই অনিয়ম
অব্যবস্থাপনা এসব নিয়ে যদি কথা বলতে যাই, রাত পার হয়ে যাবে, কথা শেষ হবে না। তো বেশি কিছু বলতে চাচ্ছি না। হোপ ফর দ্য বেস্ট যে ইউএস এর সাথে পরের 2টা টি-20 রয়েছে, যদি নিজেদের বোধ শক্তির যদি প্রপার ব্যবহার করতে পারে, আশা করব তারা করবে। প্রপার ব্যবহার করেই বাংলাদেশ পরের 2টা ম্যাচ জিতবে, কিন্তু এটা আশা করব। কিন্তু রিয়েলিটি যেটা হচ্ছে, বাংলাদেশ সম্ভবত এই সিরিজটা 3-0 হারতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।